বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল সাউথ এশিয়ান কনফেডারেশন অফ অ্যানেস্থেসিওলজিস্ট এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য অ্যানেস্থেসিওলজিস্ট এসেছেন এবং আজকে তাদের মধ্যে একজন আমার অতিথি, আরেকজন আছেন আমাদের স্থানীয়। চলুন পরিচিত হই তাদের সঙ্গে। আমার বায়ে বসা আছেন ব্যথা বিশেষজ্ঞ বাংলাদেশের এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জুনায়েদ শফিক, এবং আমার ডানের রয়েছেন নিউজিল্যান্ড থেকে আসা অ্যানেস্থেসিওলজিস্ট ডক্টর ওয়াইন মরিস। ওয়েলকাম টু মাই শো ডক্টর ওয়াইন অ্যান্ড মিস্টার জুনায়েদ শফিক, আপনাকে স্বাগতম। আমি একটু প্রথমে আপনার কাছ থেকে এই যে সাউথ এশিয়ান কনফেডারেশন অফ অ্যানেস্থেসিওলজিস্ট সাকা সম্পর্কে শুনতে চাইব একটু। এটা হচ্ছে যে 2 বছর পর পর ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশ, এই 5টা দেশের মধ্যে এই সাউথ এশিয়ান কনফেডারেশন অফ অ্যানেস্থেসিওলজিস্টের কনফারেন্সটা হতে থাকে। 1993-তে বাংলাদেশে প্রথম হয়েছিল এবং সেটারই ভিত্তি ধরে 10 বছর পর, 20 বছর পরে এসে আবার বাংলাদেশে হচ্ছে। 10 বছর পর একবার হয়েছিল 2003-এ, আবার এসে 2013-তে হয়েছে। এটা 22 থেকে 24শে ফেব্রুয়ারি এটা আমরা এখানে ঢাকায় বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার এবং সোনারগাঁ হোটেলে করেছি। 800-র মতন প্রায় আমাদের এখানে পার্টিসিপেটেড ডেলিগেট ছিল। 200-র মতন বাইরের বিভিন্ন গেস্ট এসে হাজির হয়েছিল, বিভিন্ন দেশের ফ্যাকাল্টিগুলি চলে আসে। এর মধ্যে উনি একজন বাইরে থেকে ওয়েন মরিস চলে আসছিল। এখানে বেসিক্যালি অ্যানেস্থেশিয়া সাবজেক্টের মধ্যে এখন আসলে 3টা ডিভিশন আছে। একটা হচ্ছে বেসিক, যেটা অ্যানেস্থেশিয়া, আরেকটা হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট যেটা বলি আমরা, ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন যেটা বলি, আর পেইন মেডিসিন। এই 3টার উপর আসলে এই 3 দিন ধরে আমাদের বিভিন্ন রকমের সেমিনার, কনফারেন্স, বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন ভিউ এক্সচেঞ্জ, প্লাস আপনার টিচার স্টুডেন্ট ট্রেনিং প্রোগ্রাম, নিউ মেথড, এগুলির বিভিন্ন লেটেস্ট যে মেথডগুলি আছে ওয়ার্ল্ড ওয়াইড, সেগুলো আপডেট ওনারা বাইরের থেকে আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন অফ সোসাইটি অফ অ্যানেস্থেসিয়া থেকে ডেলিগেট পাঠিয়ে দিতে, যাতে আমরা লেটেস্ট টেকনোলজির সাথে কীভাবে এগিয়ে যেতে পারি, ট্রেন আপ করতে পারি, এক্সচেঞ্জ করতে পারি। এই ভিত্তির উপর এই অনুষ্ঠানটা হয়েছিল, সাকা কংগ্রেসটা। নেক্সট আবার 2 বছর পর যে হবে আপনার ইয়েতে, নেপালে এটা হবে। তো এই এক্সচেঞ্জের মাধ্যমে যেটা লাভ হয়, আমাদের যে ইয়াং জেনারেশন যারা আছে, ইয়াং গ্রুপ যারা আছে, ইয়াং ডক্টরস যারা আছে, তারা জানতে পারে যে লেটেস্ট টেকনোলজি কী হচ্ছে, লেটেস্ট কোথায় আমরা ডেভেলপ করেছি। বিশেষ করে আমি যেহেতু পেইনের কাজ করি, পেইনের টেকনোলজিগুলি, রেডিও ফ্রিকোয়েন্সি বলেন, স্পাইনাল কর্ড স্টিমুলেশন বলেন, এই কাজগুলি, নতুন নতুন কাজগুলি, যেগুলো ভার্টেব্রোপ্লাস্টি, বিভিন্ন টাইপের কাজ আছে যেগুলিতে আমরা রুগীর বিভিন্নভাবে আমরা পেইন রিলিফ দিতে পারি। প্লাস ও যে কাজগুলি করে, যে পোস্ট অপারেটিভ পেইন নিয়ে কাজ করে, লেবার অ্যানেস্থেসিয়া, বাচ্চা হওয়ার সময় একটা প্রচণ্ড ব্যথা হয়, এই ব্যথাটা কীভাবে রিলিফ করে বাচ্চাটা স্মুথলি করা যায়, বার করা যায়, এই জিনিসগুলি নিয়ে আসলে নতুন টেকনোলজি নিয়ে এই কনফারেন্সটার মধ্যে আলোচনা হয়েছে। এবং মোর লেস আবারও এটা 10 বছর পর হলো এবং ভালো সাকসেসফুল একটা কনফারেন্স হয়েছে। Dr. Morris, could you please tell me how do you find this program, SACA? I thought the SAC meeting was a very exciting meeting. It was great to see, I think really good to see the anesthesiologists from all over the SAC region meeting together and learning new techniques and also thinking about shared problems. There was a big emphasis on education and pain medicine and a lot of other topics that are very of common concern to anesthesiologists in the region. And what's about Bangladesh? I'm sorry? How do you find the Bangladesh anesthesiologist here in this conference? Well, I can't say I know the system particularly well. I've only been here for 3 days, but there are some very impressive anesthesiologists here, and there is a real willingness to learn and share with other members of the SARC nations and also the wider world. So I think, despite the resource problems, the doctors, the anesthesiologists in Bangladesh are making tremendous progress. আমাদের যেটা সবচেয়ে বেশি লাভ হয়েছে, ও যেটা বলতেছে, বাংলাদেশের অ্যানেস্থেসিওলজিস্টরা যারা পেইন মেডিসিনে কাজ করতে চায়, কারণ অ্যানেস্থেসিয়ারই একটা পার্ট হচ্ছে পেইন মেডিসিন, তাদের আসলে উৎসাহ উদ্দীপনা অনেক বেশি ছিল, বিশেষ করে ওর কাছ থেকে ট্রেনিং নেওয়ার জন্য। ইউ হ্যাভ বিন স্টার্টিং দ্য কোর্সেস ফর দ্য ইপিএম, এসেনশিয়াল পেইন ম্যানেজমেন্ট। এসেনশিয়াল পেইন ম্যানেজমেন্ট নামে একটা কোর্স আছে, সেই কোর্সটাও ট্রেনিং দিয়ে শুরু করেছিল। প্লাস বাইরের যারা ফ্যাকাল্টি, বিশেষ করে বিভিন্ন খান থেকে, নরওয়ে থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে আসছে, ইংল্যান্ড থেকে আসছে, বিভিন্ন জায়গায় এই ফ্যাকাল্টিগুলি আমাদের লেটেস্ট টেকনোলজিকে এখানে শিখিয়ে দিয়ে গেছে। তাতে যেটা সবচেয়ে বেশি আমাদের লাভ হয়েছে, আমরা তো বছর বছর এই অনুষ্ঠানগুলি করি, 2 বছর পর এই অনুষ্ঠানগুলি, এই ইয়াং গ্রুপটার আপনার মোটিভেশন যেভাবে এগিয়ে গেছে,
সেই জিনিসটা প্লাস তাদের এনথুজিজম যেভাবে কাজ করা শেখার জন্য, কারণ ওনাদের মতন এসে যদি নতুন টেকনোলজি আমাদের শেখাতে পারে, এবং ইয়াং জেনারেশনটা এখন কিন্তু গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে। আজকাল কিন্তু ডাক্তাররা শহরে কেন্দ্রীভূত না, কিন্তু ডাক্তার আজকাল উপজেলাও কিন্তু আপনি একজন পাবেন, একজন ডাক্তার পাবেন, ডিস্ট্রিক্ট শহরে পাবেন, বড় বিভাগীয় শহরে পাবেন। সুতরাং প্রায় এখানে 600-র মতন যারা আমাদের সাবজেক্টের লোক তারা এসে এই জিনিসগুলি শিখে গেছে। প্লাস এখন আমরা 20 জন করে এইভাবে 60 জনকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি, যারা ধীরে ধীরে যাতে এই জিনিসটা বিভিন্নভাবে পেইন রিলিফগুলি, বিশেষ করে মডার্ন টেকনোলজিগুলি যেগুলি বাংলাদেশের পক্ষে সম্ভব করা, মডার্ন টেকনোলজি অ্যাডপ্টেশনটা, সেই জিনিসগুলি দিয়ে যাতে ওরা সামনে কাজে আগিয়ে নিয়ে। পেইনের প্রসঙ্গ যেহেতু ঘুরে ফিরে আসছে, যে ব্যথাটা আসলে কি, এবং সেই সঙ্গে কি ধরনের ব্যথা আসলে আপনারা চিকিৎসকরা কন্ট্রোল করতে পারে? ব্যথা হচ্ছে আসলে আমাদের যে অস্থিকলা আছে, অস্থিকলার একটা আপনার অস্বস্তিকর একটা প্রেজেন্টেশনকে আমরা বলি ব্যথা। ব্যথা একটা কিন্তু সিমটম, এটা কোনো রোগ না, রোগের কোনো একটা বহিঃপ্রকাশ। আপনার হয়তো ধরেন, আমি সবসময় যেটা বলি যে আপনি একটা ভারী সুটকেস তুলতে গেলেন, যেটা আপনার তোলার কথা না, 20-25 কেজি, ধরেন আপনি বিদেশ থেকে কোথাও বেড়াতে আসছেন অথবা বিদেশে গেছেন, ক্যারোজোলে সুটকেসটা ঘুরছে, হঠাৎ করে আপনি পজিশন ঠিক না করে যে সুটকেসটা টান দিতে গেলে, তখন হঠাৎ করে দেখবেন যে আপনার কোমরে হঠাৎ করে একটা টান খেয়ে গেল, ঝিলিক মেরে, ওটা অনেকে বলে। এই যে ঝিলিকটা হচ্ছে একটা ব্যথা, যে আপনি প্রকাশ করেন যে আপনি বসে গেলেন আর নড়তে পারলেন না, এটা একটা হতে পারে। আরেকটা আপনি অনেকেই একটা কমন সিমটম বলে যে সকালবেলায় চুল মুছছে মানে গোসল করার পর ঘাম দিয়ে হঠাৎ মনে হলো সে আর নড়তে পারছে না, যে আটকে গেছে, সে আর উঠতে পারছে না, এদিকেও উঠতে পারছে না। অথবা শেভ করতে গিয়ে একটু কুজা হচ্ছে, যে মুখটা ধুতে গিয়েছে, দিয়ে দেখে যে আর সে মুভ করতে পারছে না। এইটা দিয়ে প্রচণ্ড একটা ব্যথা দিয়ে তাকে আঁকড়িয়ে ধরে, যে একটা ঝিলিক মানে একটা কারেন্টের শক খেয়ে গেল। এই যে সিমটমটা একটা বহিঃপ্রকাশ। কিন্তু এই বহিঃপ্রকাশটা কিসের জন্য হচ্ছে? যে নিশ্চয়ই তার কোমরে কোনো প্রবলেম আছে অথবা ঘাড়ে কোনো প্রবলেম আছে, তার জন্য এই ঘটনাটা ঘটছে। আমরা সাধারণত বলি যে কোমরে হয়তো বা যদি ডিস্ক থাকে, আমাদের একটা শক্ত হাড্ডি থাকে, একটা নরম হাড্ডি থাকে, ওটা যদি কোনো কারণে চাপ খেয়ে যায়, আপনার বেকায়দা পজিশনে সুটকেসটা টান দেওয়ার কথা, আপনার 5 কেজির জোর আছে কোমর টান দেওয়ার জন্য, আপনি হঠাৎ করে 25 কেজির একটা সুটকেস টান দিয়ে ফেলেছে এবং পজিশনে না যেয়ে, তখনই ঘটনাগুলি। সুতরাং ব্যথাটা হচ্ছে একটা মানে অস্থিকলার কোনো একটা অস্বস্তিকর সিমটম বলি আমরা, যেটা যে প্রেজেন্ট হিসেবে দেয়। এবং একটা হতে পারে আপনার অ্যাকিউট পেইন, আমরা যেটা বলি অ্যাকিউট, যে হঠাৎ করে আপনার ব্যথা হয়ে গেল, আপনি নড়তে পারলেন না, বিছনায় এসে পড়ে গেলেন, অথবা মানে টয়লেটের দরজা খুলেও বার হতে পারছেন না, চিৎকার দিয়ে কাউকে ডাকছেন যে আমাকে সাহায্য করো, আমি নড়তে পারছি না, সে হয়তো ধরে নিয়ে আপনাকে বিছনায় শুয়ে দিল। আরেকটা হচ্ছে ক্রনিক পেইন, যে অনেক দিন ধরে ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, ঘাড় ব্যথা হচ্ছে, হাত পা শিরশির ঝিঝি করে। ক্যান্সার পেইন যেটা আমরা বলি, অনেক সময় ক্যান্সারের ব্যথা, এটা রোগটা যাচ্ছে না কিন্তু ব্যথা হিসেবে একটা প্রকাশ পাচ্ছে। এই দুইটা জিনিস আমরা আসলে হ্যান্ডেল করি। অ্যাকিউট, যেটা একটা অল্প সময় ধরে কাজ করে, ধরেন 3 দিন থেকে 7 দিন, অনেক সময় এটাকে আমরা 3 মাস পর্যন্ত নিতে পারি। আর 3 মাস পরে যে ব্যথাগুলি চলতে থাকে সেটা ক্রনিক হয়ে যায়। কিন্তু আপনার লাইফস্টাইলটাকে অর্গানাইজ করতে হলে, ঠিক রাখতে হলে, ক্রনিক পেইনটাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। এই পেইনগুলিকে আমরা কিন্তু বিভিন্ন মেথডের মাধ্যমে কন্ট্রোল করে নিয়ে আমরা আগিয়ে নিয়ে যে রুগীকে পেইন রিলিফ দিয়ে তাকে সুস্থভাবে, মোটামুটি সুস্থভাবে যেন সে কাজ করতে পারে, এর ব্যবস্থা আমরা আসলে করি। We are talking about pain. What is pain in your eyes? Well, I think that one of the problems with pain is that there are many types of pain, and I think you were talking about this. There is cancer pain, there is post-operative pain, there is pain after injury or a traffic accident, there's chronic pain, labour pain. I'm not involved in the management of all these types of pain in New Zealand. You're more on academic. Well, no, I'm more involved with the treatment of post-operative pain and also labour pain. So could you please tell me, what is the essential pain management course? It's a very simple course. It's a course that was designed to teach doctors and nurses and other health workers in low-resource settings some of the basic important things about managing pain. And the course was first held in Papua New Guinea in the Western Pacific in 2010. And in the last 2010, so just 3 years ago. And in the last 3 years ago, it has now been taught in 20 countries around the world. So even though it is for low-resource countries, we also are teaching it to medical students in New Zealand and also some medical students in Australia, because we think it's very important to do the basics right. If you do the basics right, then you can make somebody much better, often very simply and cheaply. Now this does not mean that we don't need more sophisticated ways of treating pain, like epidural injections in the back or
other special injections close to nerves around the body, but it's important to do the basics first before we do some of these other things. So where has it been? It has been taught. Yes, so Australia, New Zealand. it was first taught in Papua New Guinea, as I said, and it has been taught in many other places in the Pacific. So Fiji, Solomon Islands, Vanuatu, Cook Islands. We've also translated the material into Spanish, and it has been taught in Central America, and there are plans to teach it in parts of South America. It's also now been taught in a number of Asian countries, Vietnam, Thailand, Malaysia, and now Nepal and Bangladesh. So it's very exciting that we've got it happening in the SAARC region. And there are plans to hold the course in India, Myanmar, and also Indonesia within the next year in the Asian region. And we're also very excited because we've been able to introduce the course into Africa, and the course has now been taught in Tanzania, Rwanda, and Kenya. The really interesting thing is that the message of the course seems to work in countries with very few resources, but it also seems to work in richer countries. And we have a very simple framework for managing pain. The first step is to recognise there is a problem, because one of the problems with pain is that it's sometimes a hidden problem. People don't like to think about it. The second step is a simple way of assessing the pain, and it's important to assess pain properly because that helps you with decisions on how you treat it. And then the third step is to consider both non-drug and drug treatments. So people sometimes forget that sometimes non-drug treatments like counselling and reassurance can be very important, just like giving drugs to the patient. So these are the aims. Yes, well, those are the steps. The aims are to improve pain knowledge. It's also to give the participants in the course a simple framework for managing pain. And the third aim is to look at some of the barriers, some of the problems which mean that pain is not treated as well as it could be. And I suppose a fourth step is that we teach local instructors how to run the course, so that after 3 days we have local instructors teaching the course. And we think this is very important because it means that local instructors can help local participants find local solutions, and it also means that the course is more likely to become self-sustaining. ডক্টর জোনাস, এই যে উনি যে কথাটা বললেন যে পেইনটা আসলে যেভাবে ট্রিট করার দরকার ওইভাবে কিন্তু ট্রিট হচ্ছে না, আসলে এই জিনিসটা, এই মেসেজটা আসলে ছড়িয়ে দেওয়া যে ট্রিট হচ্ছে না। আমি আজকে একটা পেশেন্ট পেয়েছি, দেখলাম সে 6 মাস ধরে ব্যথার ওষুধ খাচ্ছে, কিন্তু এটা কিন্তু ট্রিটমেন্ট না পেইনের। ব্যথার ওষুধ ইজ নট দ্য ট্রিটমেন্ট। আপনাকে তো কারণটা খুঁজে বার করতে হবে, ব্যথাটা কেন হচ্ছে, যে ওই রোগটা সারাতে হবে। এবং এই যে সিম্পল মেসেজটা যে পেইনের ট্রিটমেন্টটা, বেসিক ট্রিটমেন্টটা যাতে ঠিক মতন হয়, এই ট্রেনিংটা দেওয়ার জন্য কিন্তু ওই আমাদের বাংলাদেশে এসেছে এবং ট্রেনারগুলিকে তৈরি করে দিয়ে যাচ্ছে। এবং এই ব্যথার ওষুধ কিন্তু ওভার দ্য কাউন্টার অতিরিক্ত খাওয়ার কারণেই কিন্তু আমাদের কিডনি রোগের সংখ্যা কিন্তু অনেকগুলি বেড়ে যাচ্ছে। এক প্লাস রোগটা যখন ধরা পড়ে তখন কিন্তু অনেক ডিলে হয়ে যায়। মানুষ, ও যেটা বলতেছিল যে মানুষ পেইনের ভিতরে যে জিনিসটা, আন্ডারলাইন কজটা কিন্তু অনেকে খুঁজে বার করে না। যে ব্যথা হচ্ছে, ঠিক আছে, একটা ব্যথার ওষুধ খেয়ে ছেড়ে দিই, কিন্তু কারণটা কি ওটা খুঁজে বার করে এবং ওটা যদি আপনি আর্লি ডায়াগনোসিস করে আর্লি ট্রিটমেন্ট করেন, তাহলে কিন্তু রোগটা সেরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ক্রনিক পেইন যাওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু আমাদের বাংলাদেশের রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং অনেকের আমি ডাক্তারদের কথা বলবো, যে অনেকেই কিন্তু গুরুত্ব সহকারে পেইনের সিমটমটা কিন্তু গুরুত্ব দেয় না, বলে না কিছু নেই, অল্প স্বল্প ব্যথা, আপনার এই ওষুধ খান চলে যাবে, কে এরপর মাঝে মাঝে হলে খাবেন। কিন্তু আপনি যদি হাড্ডি ক্ষয়, ধরেন আমি কোমরের কথাই বললাম, অর্থাৎ ঘাড়ের কথা, আপনার যখন ক্ষয় হওয়া শুরু করে দেয়, তখন যদি আপনি ক্ষয়ের ট্রিটমেন্টটা ইনিশিয়ালি শুরু করে দেন, তাহলে কিন্তু এটা ছড়াবে না। কারণ একবার যদি কোমরে হওয়া শুরু করে, এরপর হয়তো আপনার ঘাড়ে যেতে পারে, এরপর হাঁটুতে যেতে পারে, এবং ফাইনালি কিন্তু আপনাকে ডেবিলিটেট করে ফেলবে, আপনাকে পঙ্গু করে ফেলবে, আপনি বিছনায় পড়ে যাবেন, হাঁটতে পারবেন না। যার জন্য আজকাল কিন্তু নি রিপ্লেসমেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে, হাঁটুর ক্ষয় এত বেশি হয়ে যাচ্ছে, তাতে কিন্তু রিপ্লেসমেন্ট
অনেক বেড়েছে। আর আমরা তো মুসলিম অধ্যুষিত দেশ, আমরা নামাজ পড়ি, সেজদায় যে আমরা নামাজ পড়তে পারি না, যখন এই হাঁটুর প্রবলেমগুলি শুরু হয়ে যায়, তবে কুজা হয়ে কিছু করতে পারি না, রুকুতে যেতে পারি না। তো এই জিনিসগুলি ডাক্তারদের মধ্যে ও এই জিনিসটা অ্যাওয়ারনেসটা গ্রো করার জন্যই কিন্তু ও চেষ্টা করছে যে প্রথম অবস্থায় তোমরা এটাকে ধরতে চেষ্টা করো, সিমটমটাকে গুরুত্ব দাও এবং এর আন্ডারলাইং কজের ভিতরের কারণটা খুঁজে বার করে ট্রিটমেন্টগুলি শুরু করো। এবং এইভাবে সে তো বললো যে 20টা দেশে অলরেডি শুরু করে, যেমন খুব ইজি মেথডে, শুধু ডাক্তাররা না কিন্তু নার্সদেরও যাতে জানা উচিত এই জিনিসটা। আমাদের দেশে আসলে নার্সদের আমরা অত ইনভলভ করতে পারি না এখানে, কিন্তু বাইরের দেশে কিন্তু নার্স ডাক্তারদের সাথে খুবই ইনভলভ। যখন মাল্টিডিসিপ্লিনারি মিটিং হয় বিভিন্ন সাবজেক্ট, ওখানে কিন্তু নার্সরা এসে জয়েন করে, আমরা কিন্তু নার্সদের একটু দূরে রাখি। কিন্তু যে কোনো ক্ষেত্রে দেখা যাবে ডাক্তার কিন্তু 24 ঘন্টার মধ্যে 10 মিনিট থেকে 15 মিনিট দেখছে, আর বাকিক্ষণ কিন্তু নার্স দেখছে। তো নার্স কিন্তু ভালো করে ডাক্তারের কাছে অনেক বেশি প্রেজেন্ট করতে পারবে যে তার এই প্রবলেমগুলি হচ্ছে, এই জিনিসগুলি হচ্ছে। এবং ওরা চাচ্ছে যাতে বেসিক লেভেলে, হ্যাঁ এত হাই এন্ড দরকার নাই, বেসিক ট্রিটমেন্ট দিয়ে, কারণ আপনার হাই এন্ড ট্রিটমেন্ট লাগবে হয়তো বা 1 to 2% ক্ষেত্রে, 99% ক্ষেত্রে আপনি বেসিক মেডিকেশন দিয়েই, বেসিক কিছু ও যেগুলি বললো যে বেসিক কিছু যে নিয়মকানুন, মানে ও যেগুলো বলতেছে অ্যাসিউরেন্স আপনাকে দেওয়া, যে হ্যাঁ আপনাকে জানানো যে না এটা রোগটা এমন কিছু হয় না, ভয় না। কারণ আমরা সবসময় বলি ব্যথা রিয়েল হচ্ছে, যদি 100 ভাগ হয় ব্যথা, রিয়েল হচ্ছে 50%, 50% হচ্ছে সাইকোলজি। মানুষ কিন্তু অনেক আবার ভয় পেয়ে যায়, তখন যদি হাত ঝিমঝিম করা শুরু করে মানুষ করে এই কি আমার প্যারালাইসিস হয়ে যাবে নাকি, আমার স্ট্রোক করলো নাকি, অবশ্যই হয়ে যাচ্ছে, আমি তো এই হাতে কাজ না করতে পারবো না, অথবা হাঁটতে পারছে না, তোমরা আমি কি পঙ্গু হয়ে গেলাম না। আপনাকে তখন অ্যাসিউরেন্স দিতে হবে জিনিসটা যে না আপনি পঙ্গু হচ্ছেন না, আপনার একটা রোগ হয়েছে, এটা ট্রিটমেন্ট হবে, এবং ট্রিটমেন্টটা বেসিক মেডিসিন দিয়েও শুরু করা যায়। এই কনসেপ্টটা ছড়িয়ে দেওয়ার জন্যই ইপিএমটা আসলে সারা 2010 থেকে চালু হয়েছে। আপনি নিজেই দেখলেন 20টা দেশে, বিশেষ করে আমাদের মতন এখন মিডল ইনকাম কান্ট্রি অথবা লোয়ার ইনকাম থেকে আমরা মিডল ইনকামে যাচ্ছি, এই কান্ট্রিগুলিতে এটা ছড়িয়ে দেওয়া এখন উচিত। বাংলাদেশে কিভাবে এই কোর্সটাকে, এটা WFSA আছে আমাদের যে ওয়ার্ল্ড ফেডারেশন, তারা এটাকে স্পন্সর করে নিয়ে আসছে, নিয়ে এসে ইপিএমটা দিয়ে এখানে চালু করে দিয়েছে। এসেনশিয়াল পেইন ম্যানেজমেন্ট, যেগুলো আন্ডার ডেভেলপ কান্ট্রিতে আছে, যেখানে রিসোর্স ইজ ভেরি লিমিটেড, যেখানে আমাদের সুবিধা খুবই লিমিটেড, ওষুধ কম অথবা হাই টেকনোলজি নাই, সেখানে কিভাবে আমরা ডাক্তারদের ট্রেন আপ করে রুগীদের আমরা বেনিফিট করতে পারি, এই জন্য এই জিনিসটা ওরা ছড়িয়ে দিয়ে। আপনি যদি খেয়াল করে দেখবেন, ও যে প্যাসিফিক আইল্যান্ডের যে দেশগুলির কথা বলছে, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার তুলনায় কিন্তু অনেক ওরা আন্ডার ডেভেলপ, কিন্তু ওখানে এই জিনিসটা ওরা ছড়িয়ে দিয়েছে, দিয়ে এখন এটা আমাদের এশিয়াতে নিয়ে আসছে, সাউথ আমেরিকাতে নিয়ে যাচ্ছে এবং আফ্রিকাতে নিয়ে যাচ্ছে, যেখানে এই বেসিক ট্রেনিংটা দিয়ে দিলে অনেক রুগীর অনেক উপকার হবে। স্যার বাংলাদেশে এই ব্যথার ট্রিটমেন্ট হিসেবে কি কি পদ্ধতি আপনারা? আমরা যেটা করি বেসিক, যেটা বললাম যে আমরা যে কোনো যদি ব্যথা নিয়ে আসি, আমরা ফার্স্টে ডায়াগনোসিস করতে চেষ্টা করি যে রোগটা কী হলো। ধরেন আপনি যদি কোমর ব্যথা নিয়ে আসেন, তখন আমরা চেষ্টা করি যে কীভাবে ঘটনা, হিস্ট্রিটা একটা নিয়ে তারপর হয়তো কিছু ইনভেস্টিগেশন করি, এক্স-রে করি, কিছু ব্লাড টেস্ট করি, খুব খারাপ অবস্থা হলে তো আমরা MRI করতে পারি। এই জিনিসগুলি করে আমরা ইনিশিয়ালি যেটা করে, সারা পৃথিবীতে কিন্তু ট্রিটমেন্টটা এখন 3 ভাগে ভাগ। আপনি আগে মেডিকেশন খাবেন, ওষুধ, প্রথম ওষুধ চেষ্টা করবেন 7-10 দিন, হ্যাঁ ব্যথা হয়েছে, আপনি তাকে ওষুধ দিলেন আর বললেন যে আপনি নিয়মকানুনগুলি একটু ফলো করেন, দেখেন চলে যায় কিনা। যখনই দেখলেন যে না এটা 7 দিন 10 দিন পার হয়ে যাচ্ছে না, তখন আপনি একটু এক্সটেন্সিভ ট্রিটমেন্টে গেলেন, তখন আমাদের কাছে আসে পেইন স্পেশালিস্ট যারা, আমরা তাদের কাছে আসে, এসে আমরা তখন ইন্টারভেনশন টেকনিকগুলি করা শুরু করি। যে আমরা এপিডুরালও বলতেছিল যে এটা কিন্তু সবচেয়ে বেসিক টেকনিক আপনার পেইন রিলিফের। আমরা বলি যে কোনো একটা শক্ত হাড্ডির মাঝখানে নরম হাড্ডি যদি রগে ঢুকে যায়, ওই রগটা ঢুকে গেলে কিন্তু একটা জায়গা ফুলে যায়, ওই ফুলাটা যদি আপনি চুপসিয়ে দিতে পারেন তাহলে আপনার ব্যথাটা চলে যাবে। আপনি যদি ডাইরেক্ট ইন্টারভেনশন করেন, তাহলে ওই জায়গাটা যদি চুপসিয়ে দিয়ে দেন, তাহলে জিনিসটা ছুটে যাবে। আমি অন্যভাবে যদি জিনিসটা বলি, হার্টে আপনার হঠাৎ করে অ্যাটাক হলো, যে একটা জায়গায় যে হার্টে একটা ব্লক হয়ে গেল, আপনি কিন্তু অ্যাঞ্জিওপ্লাস্টি করে ব্লকটা ছুটিয়ে দিলেন, ওই ছুটিয়ে দিলেই কিন্তু আপনার অ্যাটাকটা ক্লিয়ার হয়ে গেল, আবার রক্ত চলাচল শুরু করে। বোনের ক্ষেত্রেও কিন্তু হাড্ডিটা যে নার্ভে ঢুকে গেলে, নার্ভ আটকে গেলে, আপনার নার্ভ চলাচল বন্ধ হয়ে গেলেই তখন আপনার মনে হবে এই পায়ে তোমার জোর চলে গেছে। ধরেন বাম দিকে নার্ভ যদি আটকে যায়, তখন আমি তো প্যারালাইসিস। নার্ভটা যদি আপনি ছুটিয়ে দিতে পারেন, তাহলে আপনার প্যারালাইসিসটা চলে গেল, আপনার ব্যথাটাও চলে গেল। এই ট্রিটমেন্টগুলো একদম বেসিক ট্রিটমেন্ট। ফার্স্ট হলো মেডিকেশন করা, ওষুধ দেওয়া, ফিজিওথেরাপি, ব্যায়াম, নিয়ম। যদি কাজ না করে 7-10 দিনে, তখনই আপনি ইন্টারভেনশন টেকনিকে চলে যাবেন। এবং ইন্টারভেনশন টেকনিক যদি আপনি ফেল করেন, তখন আপনি সার্জারিতে চলে যাবেন। যেমন হার্টের ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি ফেল করতে পারে, তখন আপনি ওপেন হার্ট সার্জারিতে যাবেন। এখানে তখন আমাদের যে লাম্বার ডিস্ক সার্জারি আছে, ঘাড়ের ডিস্কগুলো আছে, ওই সার্জারিগুলিতে আমরা চলে যাই। এই স্টেপগুলি সবগুলি ঠিক করা আছে। মোটামুটি কিছু অ্যাডভান্স টেকনোলজি ছাড়া এই সবই বাংলাদেশে অ্যাভেলেবল। ডক্টর ওয়াইন মরিস, হাউ উইল দিস EPM কোর্স will help pain management? I think we've got a really exciting opportunity here because the Bangladesh Society for the Study of Pain
is keen for this course to be taught on an ongoing basis, and there are plans for it to be taught regularly for junior doctors and perhaps medical students. So that's very important because we are hoping to improve the knowledge and also change the attitudes of some of our younger doctors coming through. So it will take some time, but I hope that we have doctors thinking differently about pain, getting better at recognising pain, and at least looking at the basic management of the pain. This does not mean that we should not be doing the more complicated techniques, some of the interventional techniques that Professor Shafiq has mentioned, but it is important to do the basics first. So I think the fact that the Bangladesh Society of Pain exists is fantastic, because along with this course it's important to look at other issues, some of the issues about prescribing and availability of morphine and other drugs for cancer, but you also need that improvement of knowledge and also that attitude change. আমাদের দেশে যেটা বলতেছিল যে ক্যান্সার বলতেছিল যে ক্যান্সার পেইনটা এটা কিন্তু এখন খুব ইজিলি কন্ট্রোল করা যায়। হ্যাঁ, ক্যান্সার রোগটা হয়তো বা সারবে না, কিছু কিছু যে টার্মিনাল ক্যান্সার আমাদের কাছে চলে আসে, এই ট্রিটমেন্টগুলি যদি আমরা ঠিক মতন করতে পারি, ওই যে বলতেছিল মরফিন ড্রাগ 5 বছর আগে বাংলাদেশে ছিল না, এখন কিন্তু অ্যাভেলেবেল। এখন মানে প্রেসক্রিপশন বেস ডেফিনেটলি, কারণ এটা তো অ্যাবিউজ হওয়ার চান্স থাকতে পারে, সুতরাং ডাক্তারের প্রেসক্রিপশন সহ এটা আপনাকে লিমিটেড জায়গা থেকে কিনে নিতে হবে। প্লাস আজকাল প্যাচ পাওয়া যায়, ফেন্টানিল প্যাচ বলে, যেটা ক্রনিক পেইনের জন্য আমরা ব্যবহার করতে পারি, ক্রনিক আপনার ক্যান্সার পেইনের জন্য ব্যবহার করা যায়। আর কিছু নিউরালজিক পেইন আছে, নার্ভের পেইন, এগুলো যাবে না, হয়তো নার্ভটা ড্যামেজই হয়ে গেছে, সারাক্ষণ আপনাকে ইরিটেট করছে, খোঁচাচ্ছে, ব্যথা দিচ্ছে, এগুলিকে আপনি দমিয়ে রাখার জন্য হয়তো অনেক দিন আপনাকে এই জিনিসটা চালাতে হবে। কিন্তু এই ওষুধগুলো কিন্তু আবার সাইড এফেক্ট কম। ব্যথার ওষুধ যেগুলো আমরা বলি, যেগুলো ওভার দ্য কাউন্টার পাওয়া যায়, যেগুলো আমরা বলি NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেগুলো একটা নর্মাল ন্যাপ্রোসিন বলেন, ভল্টারেন বলেন, এই ওষুধগুলি কিন্তু এটোরোকপসিক বলেন, এগুলি কিন্তু লং টার্ম খেলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি প্যাচগুলি ইউজ করেন, মরফিন যদি ইউজ করেন, অথবা ফেন্টানিল প্যাচ যেটা আছে যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার পেইনটাও কন্ট্রোলে থাকবে, যেগুলি ক্রনিক পেইন, প্লাস আপনার লাইফস্টাইলটাও বেটার হবে। এই ওষুধগুলি অ্যাভেলেবল হওয়ার জন্য ও যেটা বললো যে বাংলাদেশে এই লেভেলটা কিন্তু উঠে আসছে। 5 বছর আগে এইগুলি ছিল না। এখন যে ট্রেনিংগুলি দিচ্ছে, এই ট্রেনিংয়ের সুবিধার্থে ডাক্তারদের মধ্যে নলেজটা বাড়ছে, এবং কোন ক্ষেত্রে কোন ওষুধটা ব্যবহার করতে হবে, কোন পেইনের ক্ষেত্রে, যে ক্রনিক পেইনের ক্ষেত্রে কী হবে, অ্যাকিউট পেইনের ক্ষেত্রে কী করতে হবে, এবং হাই টেকনোলজিতে যাওয়ার দরকার নেই, বেসিক টেকনোলজি দিয়েই কিন্তু, যেগুলি একদম বেসিক, এটা দিয়ে কিন্তু পেইনগুলি কন্ট্রোল করা যায়। এই ইয়েটা দিয়ে আপনি ওর জিনিসটা দেখেন, ও কিন্তু একটা মানে ডেভেলপ কান্ট্রি থেকে আসছে, ওর কিন্তু টেকনোলজির অভাব নাই, ও কিন্তু আমাদের দেশে শিখাতে আসছে না তুমি ওই টেকনোলজির দিকে অত নজর দিও না, তোমার যা টেকনোলজি আছে তার মধ্যে থেকে তুমি কিভাবে সাধারণ জনগণকে তুমি হেল্প করতে পারো, যে মেডিকেশন অ্যাভেলেবেল বাংলাদেশে অথবা এই সাউথ এশিয়ান কান্ট্রি, এশিয়াতে, সেগুলিতে তুমি কাজ করে যাও, তাতে তোমার রুগীদেরও সেবা হবে, প্লাস একটা হচ্ছে যে আপনার অর্থও কিন্তু সাশ্রয় হবে। আপনি যতই হাই এন্ড টেকনোলজি করবেন ততই কিন্তু আপনার খরচ বাড়বে, কারণ ইকুইপমেন্টের একটা দাম আছে, ওষুধের দাম আছে, আর হাই এন্ড টেকনোলজি করতে গেলে অনেক যন্ত্রপাতি লাগে। কিন্তু বেসিক মেডিকেশনে, বেসিক রিঅ্যাসুরেন্স, বেসিক যদি আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই রুগীকে, এই জিনিসগুলি করতে কিন্তু কিছুই লাগে না, কোনো খরচের কিছু নাই। এই টেকনোলজিটা এবং এই মেন্টালিটিটা কিন্তু আমাদের মধ্যে, মানে আমাদের সোসাইটি, আমাদের একটা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সোসাইটি অফ পেইন, ISP, ওরই আমরা চ্যাপ্টার BSSP, এরই কিন্তু আমরা ছড়াতে চেষ্টা করছে ওরা, যে আন্ডার ডেভেলপ কান্ট্রিতে অথবা মিডল ইনকাম কান্ট্রিতে এই জিনিসগুলি ছড়িয়ে দিতে, যাতে গ্রামে গঞ্জে পেইন কন্ট্রোলটা ঠিক মতন হয়। আপনি একটু বলবেন আমাদেরকে যে এই যে ব্যথা কাদের বেশি হয়, আসলে দেখা যায় যে কোন ধরনের মানুষের, মেয়েদের ক্ষেত্রে, গ্রাম শহর, পুরুষ নারী, কোন বয়সী বা কোন ধরনের প্রফেশনালসদের মধ্যে? প্রফেশনালদের বলতে পারে যারা ডেস্ক জব বেশি করে তারা সবচেয়ে বেশি, মানে আমি একজন, আমি প্রোন টু, আমি ডেস্কে কাজ করি প্রচুর, যারা কাজ করে, কম্পিউটারে যারা বসে কাজ করে, ব্যাংকারদের সম্ভাবনা বেশি, ইঞ্জিনিয়ারদের সম্ভাবনা বেশি, আর্কিটেক্টদের, লয়ার, এতে কিন্তু সম্ভাবনা সবসময় বেশি, যারা ডেস্কে বেশি কাজ করে এবং যাদের ফিজিক্যাল এক্সারসাইজ কম, সবসময় বসে থাকে। এই জন্য গ্রামের দিকে কিন্তু ব্যথা বেদনা কিন্তু এখন কম, শহরের কিন্তু বেশি হচ্ছে। আরেকটা হচ্ছে যে শহরের লাইফস্টাইল এখন কিন্তু দেখবেন যে আপনি ডিসঅর্গানাইজ, আপনি এক্সারসাইজ করছেন না, ঘরের মধ্যে থাকছেন, কাজ করছেন চেয়ারে বসে, চেয়ারটা হয়তো বা ঠিক মতন পজিশন করা নাই, চেয়ারটা হয়তো বা ভালো না, কম্পিউটারে ঘাড় নিচু করে কাজ করছেন, যেখানে আপনার ঘাড়ে অসুবিধা হওয়ার সম্ভাবনা বেশি আছে। চেয়ারে অনেকক্ষণ বসে থাকলে, যদি আমরা সবসময় বলি যে আপনি 1 ঘন্টা ইজ এ কাট অফ টাইম, যে 1 ঘন্টা যদি আপনি চেয়ারে বসেন, 1 ঘন্টা আপনি উঠে যাবেন, দাঁড়াবেন, অথবা 1 ঘন্টা দাঁড়ালে 5 মিনিট বসবেন, এই জিনিসগুলো আমরা সবসময় বলি।
প্লাস আরেকটা হচ্ছে যে শ্রমিক শ্রেণীর মধ্যে আজকাল কিন্তু বেড়ে যাচ্ছে লেবার যে বোঝা যারা বেশি করে তাদের হয় কি অনেক সময় ডিস্কের মধ্যে প্রলাপ হয়ে যায়, এই চাপগুলিতে ঘাড়ে হতে পারে, কোমরে হতে পারে। আর মহিলাদের ক্ষেত্রে যেটা হয়, মহিলাদের হয় কি ওদের যখনই আপনার মেনস্ট্রুয়েশনটা কমে আসে, মানে মাসিক বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন ওর বোনগুলি একটু ব্রিটেল হওয়া শুরু করে, একটু ক্ষয় হওয়া শুরু করে। রোগগুলি দেখা যায় যে বিশেষ করে অস্টিওপোরোসিস আমরা বলি, হাড্ডি ঝুরঝুরে হওয়া যাওয়া, মানে 5 জন মহিলার মধ্যে 1 জন মহিলার এইটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ছেলেদের মধ্যে বলে যে 3 জনের মধ্যে 1 জন হওয়ার থাকে। আমাদের বোনের স্ট্রেংথ একটু বেশি থাকে, বলা হয় যে 25 পর্যন্ত ব্রোন স্ট্রং হইতে থাকে, গ্রো করতে থাকে, আপনি স্ট্রং 25 থেকে 35 পর্যন্ত তো আপনি স্টিডি থাকবেন। তারপর বলা হয় যে বোন যে ডেন্সিটি, বোনের যে একটা পাওয়ার, ভিতরে যেটা ইয়ে থাকে, আপনার মজ্জা থাকে, এই জিনিসগুলি কিন্তু ধীরে ধীরে 1% করে আপনার প্রত্যেক বছর কমতে থাকে। এইগুলি যদি আপনি ইনিশিয়ালি এই 35-এর থেকে 50-এর মধ্যে আপনি যদি কেয়ারফুল না হন, তাহলে কিন্তু আপনার বোনগুলি ড্যামেজ হওয়া শুরু করবে। এবং মহিলারা যেহেতু কেয়ারফুল হন না বেশি, ধরেন বাচ্চা হওয়ার পর আমাদের দেশে যে ওরা একটু বাল্কি হয়ে যায়, মোটা হয়ে যায়, শারীরিক কায়িক পরিশ্রম কম, বিশেষ করে শহরের মহিলাদের, তাদের এই অসুবিধাটা। এবং ছেলেদের ক্ষেত্রে কায়িক পরিশ্রম কম, যারা আমরা ডেস্ক জবগুলি বেশি করি যেখানে, তারা কিন্তু মোর প্রন, তাদের সম্ভাবনা বেশি থাকবে ব্যথা হওয়ার, বিশেষ করে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, এগুলি সবসময় বেশি হবে। আর ক্যান্সার তো একটা ডিফারেন্ট রোগ, এটা আপনার কখন হবে এটা কেউ জানে না, যে কোনো সময় হতে পারে, এটা অল্প বয়সে হতে পারে, বেশি বয়সে হতে পারে। এবং সেটা যদি টার্মিনাল ক্যান্সারের দিকে যায়, তখন আমরা পেইনটাকে কন্ট্রোল করি, যাতে উনি যদি মারাও যান, যাতে ব্যথামুক্তভাবে মারা যায়। সো ক্যান্সার, অস্টিওপোরোসিস ছাড়া আর কোনো রোগ আছে যেটা? হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস, হাড্ডি ক্ষয়। সবচেয়ে কমন বলা হয় যে ব্যথা, সবচেয়ে কমন হলো মাথা ব্যথা, মাইগ্রেন। বলা হয় যে পৃথিবীতে 97-98% মাথায় ব্যথা একবার ভুগে নাই কেউ নাই, কেউ আবার ক্রনিক মাথা ব্যথায় ভুগে, এটা একটা। সেকেন্ড বলা হয় যে ব্যাক পেইন, কোমর ব্যথা, ব্যথার মধ্যে সবচেয়ে বলা হয়। 3 নম্বর বলা হচ্ছে যে সবচেয়ে বেশি, তারপর বলা হয় যে হাঁটু ব্যথা, নি পেইন। এগুলো হচ্ছে সবচেয়ে কমন, যে মাথা ব্যথা, কোমর ব্যথা, কোমর ব্যথার পর পিঠের ব্যথা হতে পারে, পিঠে একটু পরে ধরে, ঘাড়ে ধরে, পিঠ তারপর যে হয়তো বা ধরবে, মানে ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এই 3টা হলো সবচেয়ে কমন। আর মাথা ব্যথা হলো হচ্ছে সবচেয়ে মোস্ট কমন। Dr. Morris, can pain be totally controlled or cured? I think in some cases it can, but there needs to be an understanding that in some types of chronic pain it can be very difficult to eradicate completely. So it's sometimes a matter of resetting expectations and realising that symptoms can be improved, but it may not be possible to totally eradicate pain. But we can certainly do. In that case, what to do? We can certainly improve it, and we can certainly. There is always room for improvement when managing pain. Control the pain. We can control the pain. Yes. Managing and control the pain, so that he can manage his lifestyle. তার লাইফস্টাইল সে চালিয়ে যেতে পারে। লাইক ক্যান্সার পেইন, sometimes the cancer pain you can't get relief wholly from the pain, but we can control and manage the pain. Yes, Professor Shafiq is totally right. What are the modern technologies, procedure for pain relief? Well, again, my areas of expertise are mainly in post-operative pain and also in labour pain, so obstetric pain. And Christchurch, New Zealand is not like some of the main centres in the United States, for example. So we tend to take a fairly simple approach to pain as well. But if we look at obstetric pain, so labour pain, we have a very high labour epidural rate. So probably about 50% of the women in the hospital that I work would have an injection in the back and an epidural pain relief for most of their labour. I'm not saying that that is necessarily a good thing. Perhaps we are giving too many epidurals to women in labour in my city. But there is certainly an expectation amongst our population now that labour pain can be removed during labour. It can be controlled and treated during labour. Ladies want pain-free labor. Ladies. Yes. So the epidural is epidural একটা one of the way যেখানে আপনাকে ব্যথামুক্ত অবস্থায় আপনার বাচ্চা হতে পারে. So nobody wants to have pain. Labor pain is very severe, as you know. লেবার পেইনকে বলা হয় সবচেয়ে বেশি, মানে আমাদের ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ব্যথা। সুতরাং সবাই চাবে লেবার পেইনটাকে যাতে না হয়ে বাচ্চাটা হতে পারে। So it has become very popular all over the world, the labor analgesia, especially the epidurals, so that you can get the baby out without having any pain. This one.
দো দেয়ার ইজ সাম মিসইউজ অফ দিস লেবার এপিডিউরাল, হোয়াট ইউ হ্যাভ টেলিং, মানে হয়তো ব্যবহারের বিভিন্ন প্রকারভেদ থাকতে পারে, কিন্তু এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ টেকনিক, যে বাচ্চা হওয়ার সময় যতটুকু সম্ভব কম ব্যথামুক্ত করা যায়। কারণ অনেকের ক্ষেত্রে কিন্তু এটা সাইকোলজিক্যাল এফেক্ট করে বাচ্চা হওয়ার সময়, যে এত ব্যথা নেক্সট টাইম আর বাচ্চা নিতে চাবে না নর্মাল ডেলিভারিতে, এবং যার জন্য দেখবেন বাংলাদেশে কিন্তু সিজারের সংখ্যা বেশি, সিজারিয়ান সেকশন, দেয়ার আর লট অফ সি সেকশন সিজারিয়ান ইন বাংলাদেশ, বিকজ দ্য পেশেন্ট ডাজন্ট ওয়ান্ট টু গো টু দ্য লেবার, they said please do the cesarean section. Okay, very interesting. Very interesting, but it's happening regularly in Bangladesh. So if we can have this labor anesthesia popular in Bangladesh, so there will be a lot of cases with will having the normal delivery, which will help the patients also, because with labor pain sometimes the patient does not want to have the second baby. She remembers that there was severe pain when she had the first baby. So if we can relieve the pain during labor, অনেক মায়ের তো সেই অভিজ্ঞতাই হয় না বাংলাদেশে। হ্যাঁ, ওই সিজার সেকশন হলে তো হবে না, সি সেকশন হলে তো হবেই না, সে ভয় যেতে চায় না। হয়তো কারো মুখে শুনছে যে এত প্রচন্ড ব্যথা যে সহ্য করা যায় না, সে আগেই ডাক্তারকে রিকোয়েস্ট করে যে স্যার ওঠা ম্যাডাম যার কাছে যাক, বলে যে আপা আমারটা ইয়ে করে সিজার করে দেন তাড়াতাড়ি, কিন্তু এটা কিন্তু তার শরীরের জন্য ক্ষতিকর, বাচ্চার জন্য কিছুটা ক্ষতিকর। সো প্রসিডিউর হিসেবে এই যেটি আপনি বললেন এপিডুরাল, এটাই আপনারা পারফর্ম করেন বেশি? আমরা করি, কিন্তু এটি সবচেয়ে বেশি করা হয়, আর কিছুটা ড্রিপে আমরা ওষুধ দিয়ে দেওয়া হয়, অনেক সময় পেথিডিন দেওয়া হয়, এখানে পাওয়া যায় পেথিডিন, পেথিডিন দেওয়া হয় ব্যথাটা রিলিফ করার জন্য, এটা জাস্ট আইন ইনজেকশন দিয়ে করা হয়। কিন্তু লেবার অ্যানালিসিস, লেবার এপিডুরালটা হলো একদম পারফেক্ট, এখানে সবচেয়ে মায়েরও ক্ষতি কম হবে, বাচ্চারও ক্ষতি কম হবে, এবং ব্যথা একদম থাকবে না। একজন ডক্টর হিসেবে ওর কাছ থেকে আপনার কিছু আর জানবার আছে, মানে জানতে চান যেটি মনে করেন আপনি আপনার বলতে আমি বলছি, হ্যাঁ, আমাদের দর্শকদের জানা দরকার। লাইক ইউ আর হ্যাভিং more knowledge on post-operative pain. You have seen our how do we manage the post-operative pain in Bangladesh after the operation? Do you have any idea that how can you do the betterment for the post-operative pain in Bangladesh, or for the doctors also on post-operative pain? I suspect, I do not know, but I suspect that management of post-operative pain is quite variable here. It may be very good in one hospital, but not so good in another hospital. One of the messages that came out of the course today is that there is a lack of a team approach to the management of pain. So generally in New Zealand we think it is a good idea to have the surgeon and the anaesthetist and the nurse all responsible for managing the pain. The message that we got during the course today is that often it's left to one person, perhaps the surgeon or perhaps somebody else, to write